সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় সংকটে রাজনৈতিক ঐক্য। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং কাজী ফিরোজ রশিদ এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে যে নম্বরটি দেখানো হচ্ছে সেটিতে। আমরা আলোচনার শুরুর আগে প্রধান শিরোনামগুলো দেখে আসছি। করোনা ২-৩ বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মন্তব্যে বিরক্ত সরকারও। অদূরদর্শী ও দায়িত্ব জ্ঞানহীন বললেন ওবায়দুল কাদের। ডিজির দুঃখ প্রকাশ। দেশে করোনায় একদিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,২০০। প্রেসক্রিপশন ছাড়া পরীক্ষামূলক ওষুধে শারীরিক ক্ষতি। করোনা সংকটে চাকরি হারিয়ে রাতের আধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা, এসএসসি উত্তীর্ণরা ভর্তি শুরুর কথা ভাবছে না বোর্ড। সমর্থন জানিয়ে জীবনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। এবং দীর্ঘ ৩ মাস পর রোববার ফজর থেকে খুলে দেয়া হচ্ছে পবিত্র হারাম শরীফ সহ মক্কার সব মসজিদ। জামাতে মানতে হবে শারীরিক দূরত্ব। দর্শক, আমরা জানি বৈশ্বিক এ মহামারীতে যেমনিভাবে বলা হচ্ছে কোয়ারেন্টিনে থাকতে, যেমনিভাবে বলা হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখতে, শারীরিক দূরত্ব বজায় রাখতে, তেমনিভাবে কিন্তু বলা হচ্ছে পারস্পরিক যোগাযোগ বাড়াতে, পারস্পরিক সহমর্মিতা বাড়াতে, পারস্পরিক সহযোগিতাও বাড়াতে এবং সামাজিক দূরত্বের বজায় রাখার পাশাপাশি সামাজিক সমন্বয় এবং সামাজিক সহযোগিতার কথাও বলা হচ্ছে। এই বাস্তবতায় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের ভেতরে যে পাল্টাপাল্টি বক্তব্য আমরা সাম্প্রতিক সময়ে শুনতে পাচ্ছি, তাতে আসলে অনেকেই সন্দেহ পোষণ করছেন যে যখন সামাজিক সহযোগিতা এবং সবার সহযোগিতার কথা বলা হচ্ছে তখন রাজনীতিতে আসলে দূরত্বই প্রতিধ্বনিত হচ্ছে কিনা। তো এই বিষয়কে সামনে রেখেই আমাদের আজকের বিষয় সংকটে রাজনৈতিক ঐক্য। আজকে যারা প্যানেলে আছেন তাদের কাছে আমরা জানতে চাইব বর্তমানে আসলে এই বৈশ্বিক মহামারীতে, এই মহাসংকটে, এই করোনাকালে রাজনীতিতে আসলে কতটুকু ঐক্য এসেছে, যদি না এসে থাকে সেখানে আসলে সংকটটা কোথায়, এটি নিয়েই আজকে আমাদের বিষয়। আমি প্রথমেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম আপনাকে দিয়েই শুরু করতে চাই। শুরুতেই যে প্রশ্নটি আমরা রাখতে চাই সেটি হচ্ছে যে আপনার কতটুকু মনে হয় যে এই মহামারীতে, এই করোনাকালে, এই নিদানকালে রাজনীতি আসলে কতটুকু অনেকের সুর আমরা সবসময় যে শুনতে পাই সেটি থেকে সরে আসতে পেরেছে? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা, যারা গুরুতর অসুস্থ অবস্থা রয়েছেন যেমন আমাদের বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সহ বেশ কয়েকজন খুবই অসুস্থ অবস্থায় আছেন, তাদের আরোগ্য লাভের জন্য পরম করুণাময়ের কাছে আবেদন করে আমার কথা শুরু করছি। দেখুন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে দায়িত্ববোধ থেকে আত্ম উৎসর্গ করে কাজ করারটা নামই রাজনীতি। রাজনীতি মানে কিন্তু নিজের সুবিধার্থে বিত্ত বৈভব বাড়ানো বা নিজে একা ভালো থাকবো, সেটা রাজনীতি না। এই রাজনীতির চূড়ান্ত আকার ধারণ করে যে রাষ্ট্রটা পরিচালনা করতে হয় একটা নির্বাচনী প্রক্রিয়ার ভিতর থেকে। যারা জনগণের ভোট পাবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের টার্গেট থাকবে দেশের সকল মানুষের কল্যাণের জন্য কাজ করা, রাষ্ট্রের উন্নয়নের জন্য, সকল বলতে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে। এটা একটা সাংবিধানিক ম্যান্ডেট। সেই ম্যান্ডেট পালন করার ক্ষেত্রে বর্তমান সরকার মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসে তার উপর অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে আমার বিশ্বাস এবং আমরা বিশ্বাস করি, এবং এটা দৃশ্যমান। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের দলের প্রধান, আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ নেতৃবৃন্দ, গ্রাম
একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমরা শারীরিক দূরত্ব রক্ষা করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যে যতটা সম্ভব সেখান থেকে মানুষের কল্যাণে আমরা কাজ করছি। একইভাবে আমি বলবো, মোহমুক্ত অবস্থায় বলবো যে অন্যান্য দলের নেতা কর্মীরাও যার যার জায়গা থেকে যতটা সম্ভব সেখান থেকে কাজ করছেন, সেটা বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য সবাই কাজ করছেন। এখন কাজের ভিতর থেকে সরকারে যারা থাকে তাদের তো ত্রুটি হতে পারে, কাজ যারা করে তাদের ত্রুটি হয়, যারা কাজ করে না তারা ঘরের ভিতর বসে বিবৃতি দিতে পারেন, তাদের তো আর কাজ নাই, তাদের ভুলও ধরবো কোথা থেকে। কাজে সরকারের গঠনমূলক সমালোচনাকে আমি কখনোই নিরুৎসাহিত করি না। আমি মনে করি এ জাতীয় সমালোচনা হওয়া উচিত, এবং সমালোচনার ভিতর থেকে যদি গুণগত কোনো সমালোচনা থেকে থাকে সেই সমালোচনাকে গ্রহণ করেও আমরা আমাদের কর্মপন্থাকে আরো কিভাবে সৃজনশীল করা যায়, আরো উপযোগী করা যায় সেটা করব। এখন কিছু কিছু বক্তৃতা বিবৃতি আছে, যেমন আজকে ডিজি হেলথ সার্ভিস তিনি একটা বেকুবের মতো বক্তব্য রেখেছেন। এটা আমার পার্টির সাধারণ সম্পাদক বিষয়ে চূড়ান্ত কথা বলেছেন, আই ডোন্ট রিপিট ইট। আবার দেখবেন বিএনপির মুখপত্রের মতো করে রুহুল কবির রিজভী প্রায় একটা প্রেস ব্রিফিং করেন, সেখানে তিনি আর কোনো পজিটিভ কিচ্ছুই খুঁজে পান না, সব নেগেটিভ খুঁজে পান। এরকম বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের দু একজন নেতা ও বিভিন্ন সময় যে কথা বলছেন, আমি তাদেরকে মনে করি যে কথা বলার ক্ষেত্রে আরো পরিশীলিত, পরিমার্জিত এবং শব্দ চয়নের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত। এখন এই জাতীয় কথাবার্তা থাকবে। আমরা লাস্ট একটা অকেশনে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আল আলী বলছিলেন যে একজন মানুষ, না ফিরোজ ভাই দুজনেই বলছিলেন যে একজন বাচ্চা তার কথা শিখতে লাগে 2 বছর, কিন্তু সারা জীবনেই কিন্তু শিখতে সময় লাগে যে পরিণত বয়সে কোথায় কোন কথাটা হবে। ইংরেজিতে যে শব্দটা আছে ভোকাবুলারি, শব্দ চয়ন ক্ষমতা, এই শব্দ চয়ন ক্ষমতা সবার কিন্তু সমভাবে থাকে না। এটা যাদের থাকে না তাদের ক্ষেত্রে আমাদের সুপারিশ থাকে মেহেরবানি করে যে কথা বলতে না, পারবেন আপনি না কি মানে পাল্টাপাল্টি যেই বক্তব্য শোনা যাচ্ছে সেটিকে মানে বিচ্ছিন্ন কথাই মনে করছেন, এবং আপনি মনে করছেন যে এই করোনা কালে রাজনৈতিক দলগুলোর ভেতরে আসলে ঐক্য রয়েছে? দেখুন, রাজনৈতিক দল এই মুহূর্তে ইয়ানফসির মতো অবস্থা, যার যার বাঁচার জন্য তাগিদে তারা চেষ্টা করছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বলছেন যে এই বিএনপি জঘন্য কাজ করছে, অথবা বিএনপি কি দলীয় সিদ্ধান্ত নিয়ে বলছেন যে আমাদের দলের মুখপাত্র হিসেবে আমি বলছি যে আওয়ামী লীগ টোটালি ফেল করছে, বা জাতীয় পার্টিকে ওইরকম জায়গায় বলছেন। ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনাটা হওয়া দোষের কিছু না। তবে আমি এক্সপেক্ট করব সব দল মতের কাছে যে সকলের সহযোগিতা, সহমর্মিতামূলক যে পরিবেশটা, সেই পরিবেশটা বিঘ্নিত না, না হয়। মাননীয় মন্ত্রী, আপনার প্রত্যাশার পাশাপাশি সাধারণ মানুষ যারা আসলে এই মহামারীতে বিভিন্ন সংকটে ভুগছেন, তারা আসলে প্রত্যাশা করেন যে এই সংকটে আওয়ামী লীগ, বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের পাশে এসে দাঁড়াবেন, সেটি কি হচ্ছে কিনা? শোনেন, দলগতভাবে পাশে এসে দাঁড়ানো, এটা যদি প্রাকৃতিক দুর্যোগ হতো যে ঘর ভেঙে গেছে সবাই মিলে ঘরটা সোজা করে দিতে হবে, এটা যদি কারো ঘরে আগুন লাগতো যে সবাই পানি নিয়ে গিয়ে আগুন নিভাতে হবে, বিষয়টা কিন্তু এই মুহূর্তে কি করতে হবে সেটা আন্তর্জাতিক পরিসর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশ সরকার বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্যবার পাবলিক অ্যাড্রেস করে সেখানে বলছেন কিভাবে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কিভাবে মানুষ যারা কর্মহীন আছে তাদেরকে ত্রাণ পৌঁছে দিতে হবে, কিভাবে মানুষকে শক্তি সঞ্চয় করতে হবে, কোনো আতঙ্ক ছড়ানো যাবে না, মনোবল শক্ত রাখতে হবে, নিজেদের প্রস্তুতি নিতে হবে। এটা কিন্তু আমি যেমন মাস্ক পরছি বাইরে যাওয়ার সময়, বিএনপির যিনি মাস্ক পরছেন, জাতীয় পার্টির লোক মাস্ক পরছেন, গ্লাভস পরতেছেন, আমি যেভাবে হাত পরিষ্কার করতেছি সবাই সেভাবে করতেছে। এখন কিন্তু যার যার কাজ করার সময়, এখানে কি দলগতভাবে মিটিং করে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু মানুষকে সহযোগিতা করার মতো একটা ক্ষেত্র না। এই মুহূর্তে বরং ঘরের ভিতর নিজেকে কিভাবে সামলে রাখা যাবে সেটাই এখন। কাজে অন্যান্য আপনাকে ধন্যবাদ। আমি মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার সাথে নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে আমরা আসবো। মানে মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে আমি আসতে চাই। আপনারা একদম মহামারীর শুরুর দিকেও যদি না হয়, অর্থাৎ দ্বিতীয় মাসে 5ই মের যদি একটি খবর কথা আমরা বলি, সেটি আপনারা তখন আসলে আপনারা আহ্বান জানিয়েছিলেন যে এই করোনা রুখতে রাজনৈতিক ঐক্যের প্রস্তাব আপনারা তখন আসলে দিয়েছিলেন, এবং এর পরপরই আসলে ওবায়দুল কাদের তিনি আসলে নাকচ করেছেন, এবং কিছুক্ষণ আগে আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনলাম, এবং বর্তমান বাস্তবতায় আসলে কাজ করাটাকেই মাননীয় মন্ত্রী এবং সরকার দলের যারা আছেন তারা আসলে মনে করছেন যে মাঠে নেমে কাজ করাটাই আসলে বেশি দরকার, এবং
যে কথিত যে রাজনৈতিক ঐক্যের যেটি কথা বলা হয় সেটির চাইতে। আপনি কি এর সাথে একমত কিনা? আপনাকে ধন্যবাদ। একটা জিনিস সবার আগে বলে রাখি, যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, অসুস্থ যারা তাদের সুস্থতা কামনা করি, এবং একই সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করি যাতে এই মহামারী থেকে মানব জাতিকে তিনি রক্ষা করেন, বাংলাদেশ সহ। আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে যে পৃথিবীতে ক্ষতিকারক যা কিছু হয় সেটা যারা করেন তাদের চেয়ে বেশি ক্ষতিটা হয় তাদের দ্বারা যারা বসে বসে এটা দেখেন তাদের। তাই একটা দেশের প্রধান বিরোধী দল বা অন্য ছোটখাটো বিরোধী দল তাদের কাজটা কি? ছায়া সরকারের কাজ। ছায়া সরকারের কাজ কি? সে মধ্যযুগের কবি জয় গোস্বামীর মতো যে কোট আনকোট, হে সুভদ্র নাগরিকগণ জেনে নিন আজ আমাদের সকল কথা একমাত্র হ্যাঁ বলাই আপনাদের কাজ। এটা যদি হয় তাহলে মন্ত্রী সাহেবের কথা ঠিক আছে। আর যদি এইটা ঠিক না থাকে, যে গণতান্ত্রিক চর্চা বলতে যেটা বোঝায় ছায়া সরকার সরকারের সমালোচনা করবে, এটাই তো নিয়ম। লাদাখ বর্ডারে যা হয়েছে, সোনিয়া গান্ধী যা বলছেন, অন্যান্য নেতৃবৃন্দ যা বলছেন, তারপরে আবার তারা বসে আলাপ করছেন না। আপনি বলেছেন প্রাথমিকভাবে বিএনপি এই আহ্বানটা জানিয়েছিল অনেক আগে, এবং শুধু এখন না, অনেকগুলো জাতীয় সংকটের ব্যাপারে আমরা এই আহ্বান জানিয়েছি, বারবারই তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আর মন্ত্রী সাহেব যে কথাটা বললেন জনগণের ভোট নিয়ে, না না, এখানে জনগণের ভোট নিয়ে এই বর্তমান সরকার কিনা এটা বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটা নিয়ে আমি কোনো বিতর্কে যাব না, তবে প্রশ্নবোধক চিহ্ন আছে এটা সত্যি। আমার বক্তব্যটা হচ্ছে যে সারা পৃথিবীতে যেটার কোনো ঔষধ নেই, যেটার কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, এবং এই শত্রুটা হচ্ছে অদৃশ্য, সে জায়গাটায় ম্যানেজারিয়াল ক্যাপাসিটি ছাড়া অন্য কোনো পদ্ধতি কিছু আছে এমনটা তো আমাদের জানা নেই। ম্যানেজারিয়াল ক্যাপাসিটির মাধ্যমে যদি কোঅর্ডিনেটেড সিস্টেমে সবকিছু করা যায় তাহলে দেখা যায় সেই সব জায়গায় উন্নতি ভালো হয়েছে, এবং সেই কারণেই আমরা জাতীয় ঐক্যের ডাকটা দিয়েছিলাম। বিরোধী দল হিসেবে আমরা সমালোচনা করব, এটা ঠিকই আছে, কিন্তু আমরা তো সরকারকে বারবার আহ্বান জানাচ্ছি যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হোক, যেখানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বিশেষজ্ঞগণ, বিজ্ঞানীগণ, ডাক্তারগণ, রাজনীতিবিদগণ, আমলারা, সাবেক বর্তমান, এদেরকে অন্তর্ভুক্ত করে দায়িত্ব পালন করেন। কারণ আমরা যখন দেখি যে এই সরকারের গঠিত কারিগরি উপদেষ্টা কমিটি, তারা লকডাউনের কথা বলেছেন আপনার মে মাসের 1 তারিখে, প্রধানমন্ত্রী এটাকে সম্মতি দিয়েছেন 11 তারিখে, আজকে জুন মাসের 19 তারিখ, এখন পর্যন্ত সে লকডাউন শুধু পূর্ব রাজাবাজার বাদে অন্যান্য জায়গায় এত তাল বাহানা কেন হচ্ছে? অর্থাৎ মিস কোঅর্ডিনেশন। এই মিস কোঅর্ডিনেশনটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা করার জন্য না, এই ক্ষেত্রে আলাল ভাই আমি আপনার সাথে একটু যোগ করি যে সেটি আপনি যদি এই বিষয়টা একটু বলেন, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে বিভিন্ন সমালোচনা আপনারা করবেন, এবং মাননীয় মন্ত্রী তিনিও আসলে বলছেন যে সমালোচনার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেই প্রসঙ্গে আপনাকে বলতে মানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের 16ই জুন বলেছেন যে বিএনপির নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বাক্যালাপের বীরত্ব প্রদর্শন করছেন, এবং তিনি আপনাদেরকে আখ্যা দিয়েছেন কর্মভীরু বলে, এবং আজ মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন যে ঘরে বসে থাকায় বেঁচে যাচ্ছেন বিএনপি নেতারা। অর্থাৎ আপনার ঐক্যের কথা বলে আসলে মাঠে নামাকে আসলে আপনারা এড়িয়ে যাচ্ছেন, এটা ওনারা বলতে যাচ্ছেন। না, আমরা মাঠে আছি অনেক আগে থেকেই। আপনি জানেন যে এই একটি সর্বশেষ যে পরিসংখ্যান আমাদের, তাতে এখন পর্যন্ত বিএনপির ঢাকা মহানগরের উত্তরে সাধারণ সম্পাদক সহ বিভিন্ন জায়গায় আমাদের 63 জন নেতাকর্মী এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যা প্রায় 130 জন এখন পর্যন্ত। অনেকেই এ কথাটাকে বলতে চান না সামাজিক ভাবে, তারপরেও জাতীয় করোনা সংক্রান্ত যে কমিটিটি বিএনপির হয়েছে সেটার মধ্যে আমিও একজন সদস্য, সেই হিসাবে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি। আর একটা কথা হচ্ছে যে আলোচনার মধ্য দিয়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করলে তাতে অপরাধটা কোথায়? তথ্যমন্ত্রী সাহেব তো অনেক কিছু বলেন, ওবায়দুল কাদের ভাই আগে এরকম অনেক কিছু বলতেন, কাবুয়া বলছেন এক সময়, ফার্মের মুরগি বলেছেন এক সময়, আজকাল ভালো উনি দেখে দেখে বলেন, যে কারণে খুব পরিশীলিত কথাবার্তা ইদানিং উনি বলেন, এজন্য ওনাকে ধন্যবাদ। তো এর মধ্য থেকে সমালোচনা করা যাবে, কিন্তু আপনি ছোট্ট করে একটা উদাহরণ আমি আপনাকে দেই। এই যে সিঙ্গাপুরে আমাদের লেবাররা যারা আছে, আমাদের শ্রমশক্তি যারা আছে,
তারা সেইখানে 5 স্ট্যান্ডার্ড হোটেলে, তারপরে অল ফ্যাসিলিটিস অফ হাউজিং সোসাইটি সেখানে, তারপরে উন্নত মানের হাসপাতালে চিকিৎসা পাচ্ছে বিনা পয়সায় বিনা কিছুতে। আর আমাদের এখানে ভেন্টিলেশনের অভাবে বিশাল শিল্পপতি বড় ধরনের এই যে এসালম গ্রুপের এক ভাইয়ের মুখ থেকে ভেন্টিলেশন খুলে আর এক ভাইকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাঁচানোর জন্য। অর্থাৎ টাকা থাকলেই হয় না, অর্থ থাকলেই হয় না, ওইটার যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনার জন্য সমস্ত বুদ্ধি আমার একার মাথায় আছে। আর শুধুমাত্র প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে বলা হবে তার উপরে আস্থা রাখুন, তার উপরে ভরসা করুন, আল্লাহ খোদার কোনো নাম নেই, শুধু একজনের উপরে ভরসা করে থাকলে হবে? বারবার তো সবাই এই কথাটাই বলছেন। এই যে স্বাস্থ্য মহাপরিচালকের কথা বললেন, জি উনি একটা সময় বলেছে না, উনি একটা সময় বলেছে, আমি কথাটা শেষ করি, উনি একটা সময় বলেছেন, বেশি দিন হয় নাই, এর চেয়েও খারাপ কথা বলেছেন উনি। উনি বলেছেন যে বাংলাদেশের গরম আবহাওয়া এবং আর্দ্রতার কারণে অর্থাৎ হিউমিডিটির কারণে বাংলাদেশে করোনার প্রকোপ কখনোই বাড়বে না। আমরা অনেক আওয়ামী লীগের মন্ত্রী এমপি কে বলতে শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে আমাদের কোনো সমস্যা নাই। অনেককে বলতে শুনেছি আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত প্রস্তুতি আছে। কেউ কোন মন্ত্রী বলেছেন আমরা চায়নার মতো 10টা হাসপাতাল তৈরি করে দেব। কোন মন্ত্রী বলেছেন পিপি, মাস্ক এবং এইসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিদেশে আমাদের কাছ থেকে নেয়ার জন্য অর্ডার দিয়েছে। কেউ বলেছেন এটা সর্দি কাশির মতো, হাঁচি কাশির মতো সামান্য জিনিস, এটা ছোঁয়াচে কিছু নয়। এই যে দায়িত্বহীন কথাবার্তা, এগুলো বললেও কি সেটা আমাদের অপরাধ? এগুলো আলাল ভাই, বলা মানে আপনাকে তো ধন্যবাদ। শত্রুতা না। আপনার কাছে নিশ্চয়ই আমি বলা আবার মানে আসবো। আমি একটু তাদের হুঁশ কাজী ফিরোজ ফেরত আনা। রশিদ এমপি আপনার সে কাছে ফেরত আনা তাদের। আসতে চাই। ফিরোজ ভাই, আপনার কি মনে হয়, আপনি দুজনের বক্তব্য শুনলেন এবং আপনি নিজেও একটি রাজনৈতিক দলের কো চেয়ারম্যান, জাতীয় পার্টির কো চেয়ারম্যান, আপনার কি মনে হয় যে বর্তমান যে বৈশ্বিক সংকট এবং বৈশ্বিক মহামারী চলছে, এই অবস্থায় রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা রাখছে এবং তাদের ভেতরে যে মিথস্ক্রিয়া বা কিংবা যে পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে, সেটি আসলে কতটুকু মনে হচ্ছে যে আসলে এই মহামারীতে যেই ধরনের ভূমিকা নেওয়া দরকার তার সাথে আসলে যায় বলে আপনি মনে করেন? দেখুন, দেশে এখন ক্রান্তিকাল চলছে, একটি মহা বিপদের মধ্যে গোটা জাতি পড়ে গেছে। করোনা ভাইরাসের মতন একটি অদৃশ্য শক্তি গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, শুধু আমাদের দেশ না। ঠিক এই মুহূর্তে এখন রাজনীতি করার সময় না, এখন সময় হচ্ছে কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে, কিভাবে নিজেরা নিরাপদ থাকা যাবে, সেই দিকে সবার দৃষ্টি রাখা। আমি মনে করি যে দেশ ভালো হলে রাজনীতি করা যাবে, আলোচনা সমালোচনা আন্দোলন সংগ্রাম সবই করা যাবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা সময় না। এই মুহূর্তে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে তাকে স্মরণ করে মানুষের পাশে আমাদের দাঁড়ানো। যে যতটুকু তার স্থান থেকে পারে ওইটুকু করবে, সমালোচনা করার দরকার নেই। কারণ এটা এমন একটি রোগ যে আপনি তার কাছে গিয়ে তাকে ধরতে পারতেছেন না। এমনকি আপন জন পিতা তার সন্তানের কাছে পর্যন্ত যেতে পারতেছে না, স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারতেছে না। এমন একটি অদৃশ্য শক্তি এইভাবে গ্রাস করছে জাতিকে। আমি কিছু বলতে চাই যে এই যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, এখানে খুব যোগ্য, সৎ বা দক্ষ বা কমিটেড লোক, দেশপ্রেমিক লোকের খুব অভাব। তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না, অথচ তারা আমাদের প্রথম থেকে বলে আসতেছিল যে তারা সম্পূর্ণ প্রস্তুত। তারা প্রস্তুতি দিচ্ছিল কেনাকাটায়, কি কিনবে, এই ধরনের করোনা ভাইরাস আসলে তারা কি ধরনের টেন্ডার করা যাবে, এই সমস্ত তারা ব্যস্ত ছিল। জি ফিরোজ ভাই, আমরা মানে এই সকল প্রসঙ্গ অব্যবস্থাপনার কথা মানে বিভিন্ন রাজনৈতিক দল এবং এমনকি সরকারের অনেক সরকারি দলের অনেক নেতা এবং এমপি মন্ত্রী মুখেও শুনেছি। আমি যেই জায়গাটিতে আসতে চাই সেটি হচ্ছে যে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় কিনা যে এখন যে পরিস্থিতি এবং যে অব্যবস্থাপনার কথা বলছেন, সেটি যদি মানে রাজনৈতিক ঐক্য থাকতো তাহলে এটি হতো না, এমন কি কোনো বিষয় আছে? এটা কোনো ঐক্যের অনৈক্যের ব্যাপার না। এটা রাজনীতি আল্লাহরা কি করবে, সমস্ত রাজনীতি দল একসাথে পল্টনে মিটিং করে ঠিক করতে পারবে? এইখানে দরকার কি ছিল? ম্যানেজমেন্ট। কারা করবে? দেখেন, প্রথম যখন ইটালি থেকে লোকগুলো আসলো তখন এয়ারপোর্টে এটা আর্মির আন্ডার দিয়ে দেওয়া উচিত ছিল। এয়ারপোর্ট একটা এয়ারপোর্ট তো আমাদের, এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদেরকে নিয়ে সমস্ত স্কুল কলেজ খালি করে, ব্যারাক খালি করে ওখানে রাখা উচিত ছিল 14 দিন।
তারপরে তারা ভালো থাকলে দেশে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এখানে আমরা ব্যর্থ হইলাম। এয়ারপোর্ট থেকে সব বাড়ি চলে গেল। 2-4 জনকে যাও আমরা এক জায়গায় রাখছিলাম, তারা গোলমাল করে হাঙ্গামা করে বাড়ি চলে গেল। এখানে হলো চরম ব্যর্থতা। আমাদের প্রথম কোন প্রস্তুতি ছিল না, তারা ঘুমিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের উচিত ছিল প্রথমে ডাকা। এটা আমাদের রাজনৈতিক দলের ব্যাপার না। প্রত্যেকটা হাসপাতাল, সরকারি এবং বেসরকারি হাসপাতাল, আমি আবারও বলছি, সরকারি এবং বেসরকারি হাসপাতাল সবাইকে ডেকে তাদের জিজ্ঞেস করা উচিত ছিল কোন হাসপাতালে কত সিট আছে, কোন কোন হাসপাতালে আইসিইউ আছে, ভেন্টিলেটর আছে কয়টা। ফিরোজ ভাই, এর পাশাপাশি কি আপনার মানে রাজনৈতিক দলগুলো, যেমন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিভিন্ন ব্যক্তি পর্যন্ত দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে কি মানে সাধারণ মানুষের পাশে এই করোনা কালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কি কোনো দায়িত্ব বা ভূমিকা রাখার কি একটা বিষয় আছে না, নাকি শুধু একমাত্র সরকারি শুধু এই সকল দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে কি মানুষের পাশে দাঁড়ানো। কি মানুষকে যে করোনা আক্রান্ত তাকে যে আমি সেবা দেবো, তার পাশে দাঁড়াতে পারবো? আমরা কিভাবে পারবো? আমরা পারবো তাকে কিছু, যদি সে অভুক্ত থাকে তাকে আমরা খাবার পৌঁছে দিতে পারবো, আমরা রিলিফ দিতে পারবো। যদি কোনো লোক বাড়ি থেকে বের করে দিতে চায়, ভাড়া দিতে পারে নাই, সেইখানে আমরা তাকে বাধা দিতে পারবো যে 4 মাসে ভাড়া দিতে পারবো না। যে ছাত্রটি স্কুলে বেতন দিতে পারতেছে না, আমরা বলে দিচ্ছি স্কুলে বেতন কারোর কাছ থেকে এখন নেওয়া যাবে না, যেহেতু সবকিছু বন্ধ। কিন্তু এই মুহূর্তে ডাক্তার ছাড়া, ডাক্তাররা তো মরতেছে, আমরা কি করতে পারি বলেন? আপনারা সাজেশন দেন যে আপনারা কালকে থেকে যারা করোনা আক্রান্ত তাদেরকে নিয়ে আপনারা তাদের বাসায় যাবেন, তাদের ওখানে সেবা করবেন, তাদের হাসপাতাল দেবেন। জি ফিরোজ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি আপনার কাছে আসতে চাই। একটা কথা শেষ করতে দেন। জি বলুন। আমাদের আর্টিকেল 7 হচ্ছে এই রাষ্ট্রের মালিক, প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। তো জনগণকে কি আমরা সেবা দিতে পারছি? যারা আক্রান্ত হয়েছে তাদেরকে নিয়ে এই হাসপাতাল ওই হাসপাতাল করতে করতে রাস্তাঘাটে প্রথম তারা মৃত্যুবরণ করেছে। আমরা সন্তান প্রসব হইতে দেখেছি রাস্তায়। তা আমরা আমাদের কি প্রজাতন্ত্রের মালিক তখন জনগণ না? কিছু কিছু মনে হচ্ছে যে রাষ্ট্রের এখন সমস্ত মালিক হচ্ছে এই প্রশাসনরা। তারা সরকারি কর্মকর্তারা হচ্ছে রাষ্ট্রের মালিক, মুক্তার হয়ে বসে গেছেন। তারা এখন নিজেদেরকে প্রভু মনে করেন, তারা সেবক মনে করেন না। নাহলে আমাদের লোক বিনা চিকিৎসা কেন মারা যাবে? আমরা, মৃত্যু হচ্ছে আল্লাহর হাত, কে বাঁচবে কে মরবে, কিন্তু একটা লোককে আমরা হাসপাতাল পর্যন্ত নিতে পারবো না। প্রত্যেকটা হাসপাতাল তালা দেওয়া ছিল। এই প্রাইভেট হাসপাতালগুলো শত শত কোটি টাকা ইনকাম করছে ভালো সময়, যখন আমাদের দুর্দিন আসলো তারা তালা লাগাই দিল। এই দায়িত্ব কার ছিল? এটা স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর ছিল, সরকারের ছিল। তাদের দিকে প্রতি বলা উচিত তোমার কতগুলো সিট ছিল। জি ফিরোজ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি আবারও আসবো। অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত নানান ধরনের ব্যবস্থাপনার সংকট, অসঙ্গতি সহ বিভিন্ন বিষয়ে আলাল ভাই তুলে ধরেছেন এবং কাজী ফিরোজ রশিদ এমপি তিনিও বলেছেন, এবং তিনি সবকিছুর ক্ষেত্রেই আসলে সরকারকেই দায় দায়িত্ব দিতে চাচ্ছেন। বলছেন যে সরকারি যেই নীতির সমস্যা কিংবা বিভিন্ন পলিসির সমস্যার কারণেই আসলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, আলাল ভাই কয়েকটা বিষয় বলছে, সেটার রিপ্লাই দিয়েই কথা বলতে হবে। আলাল ভাই বললেন মন্ত্রীরা বিভিন্ন রকম কথা বলতেছে, সরকারের লোকরা বিভিন্ন রকম কথা বলতেছে, আল্লাহ খুদা নাই ইত্যাদি ইত্যাদি। আলাল ভাইরা বোধহয় এই করোনার কারণে বাইরের কোনো খোঁজ খবর রাখেন না। দ্যাট ইজ দি ডিফিকাল্টিস। পার্লামেন্টের সেশনে অর্থমন্ত্রী যেদিন তার বাজেট উত্থাপন করেছেন, পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করেছেন, শেষ করেছেন পবিত্র কোরআনের আয়াতকে উদ্ধৃত করে, এবং সেটা ডিজিটাল স্ক্রিনে পর্যন্ত দীর্ঘক্ষণ দেখানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টে যারা পার্টিসিপেট করতেছেন, এমনকি আলাল ভাইদেরও একজন সদস্য পার্টিসিপেট করছেন, সবাই কিন্তু পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের রহমত কামনা করে এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য যে মোনাজাতটাও পার্লামেন্টে হয়েছে, সেখানে কিন্তু দীর্ঘ সময় মানে আল্লাহ তুমি এই গজব থেকে জাতিকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদের ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করো, আমাদের মাফ করো। এবং যত জায়গায় যত কথা হচ্ছে সবখানি কিন্তু আল্লাহ রহমত কামনা করা হচ্ছে। কাজে আলাল ভাই যদি একটা শব্দ ব্যবহার করে বলেন যে আল্লাহ খোদা নাই কোথায় কি,
তাতে মনে হয় যেন বিএনপি আল্লাহ খোদা সব দায় দায়িত্ব গ্রহণ করছে, আর কেউ আল্লাহ খোদার দায় দায়িত্ব গ্রহণ করেন নাই। এক নাম্বার 2 হচ্ছে এই যে আপনি বারবার বলছেন যে রাজনৈতিক দল মাঠে নামবে, রাজনৈতিক দল মাঠে নামবে। কাজী ফিরোজ রশিদ বললেন রাজনৈতিক দল মাঠে নামবে কি? এটা কি আমরা কার ঘর ভাঙছে ঘর তুলে দিতে যাব, সবার পাশে দাঁড়াবো? এই সময় বরং যার যার নিজেটা আইসোলেশনে থাকতে হবে, কোয়ারেন্টাইনে থাকতে হবে, লোক একত্রিত হওয়া যাবে না। আমরা করব কি? একজন মানুষের বিপদে আছে, কর্মহীন মানুষকে খাবার দিতে হবে। আমার দলের পক্ষ থেকে আমরা 90 লক্ষের ঊর্ধ্বে পরিবারকে ত্রাণ পৌঁছে দিয়েছি। আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত আমাদের কর্মীরা কাজ করেছে। এটা আমরা রাজনৈতিক দল হিসেবে করেছি, সরকারটা সেপারেট। সরকার বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, কর্মহীন মানুষ, মসজিদের জন্য বিভিন্ন পর্যায়ে যে সকল মানুষ আছে, ঈদের পূর্বে উপহার হিসাবে মানুষের কাছে 2,500 করে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। একটা সরকারের পক্ষে যতটা সম্ভব সেটা করা হচ্ছে। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের পক্ষে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে মানুষের পাশে দাঁড়াবার জন্য। এখন আপনি যদি বারবার বলেন যে রাজনৈতিক দল মানুষের পাশে, আর মানুষের পাশে কি করব? আমরা যদি যাই তাহলে তো করোনা ছড়াবে, করোনা ভাইরাস আমরা ইনভাইট করে আনবো। এই সময় দরকার যার যার আইসোলেশন থেকে আমরা বারবার যেই জায়গাটিতে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে রাজনৈতিক ঐক্যটা আসলে দেখা যাচ্ছে কিনা, মানে এই করোনা কালেও এই মানে নানান ভোগান্তির সময়েও যখন সাধারণ মানুষ দেখেন যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, সেইটা আসলে তাদের কতটুকু সুখকর? করোনা ভাইরাসের সময় মির্জা ফখরুল ইসলাম রাস্তায় আসছেন, করোনা ভাইরাসের সময় বেগম খালেদা জিয়া রাস্তায় আসছেন, ওবায়দুল কাদের সাহেব অসুস্থ বাসায় বসে তার ফাংশন করছে তার দলকে। এখন চান কি করোনা ভাইরাসের সময় দলের নেতারা সবাই রাস্তায় মাঠে থাকবে? আর করোনা ভাইরাসে ধরেন সব নেতারা নামলো, এরা কি চিকিৎসা বিশেষজ্ঞ? বাংলাদেশে কোনো ডাক্তারও কি এখন পর্যন্ত করোনা বিশেষজ্ঞ? অবশ্যই না। বিভিন্ন ভাবে তারা যে তথ্য উপাত্ত আন্তর্জাতিক পরিসরে পাচ্ছেন সেইটার আলোকে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছেন আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা। এখানে যদি একটা ধরেন সেন্ট্রাল একটা কমিটি করলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলকে নিয়ে একটা কমিটি করলাম, এই কমিটি কাজটা করবে কি? এর ভিতর করোনা বিশেষজ্ঞ কে কে আছে? ডাক্তাররা খুঁজতে পারতেছে না, 40 জন ডাক্তার মারা গেছেন। সারা দুনিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র, আমি একটা আপনাকে স্ট্যাটিস্টিক্স দেই, যুক্তরাষ্ট্রে 67,000 মিলিয়নের দেশে প্রতি মিলিয়নে গড়ে মারা গেছে 1000। বাংলাদেশে সেই তুলনায় মৃত্যুর হার কি স্বাভাবিক ছিল? বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের স্বাস্থ্য খাতে কতটা বরাদ্দ আছে? বাংলাদেশের মানুষ অনুপাতে কতজন ডাক্তার এই দেশে আছে? সেই তুলনায় বাংলাদেশের যে ম্যানেজমেন্ট হচ্ছে, হ্যাঁ ম্যানেজমেন্টের ভিতর ত্রুটি আছে, সমন্বয়হীনতা আছে, কিন্তু চেষ্টার জায়গার থেকে ন্যূনতম কোনো ঘাটতি নাই। আমরা কি জানতাম যে একটা করোনা হলে কি কি প্রস্তুতি আমাদের নিতে হবে? আমরা কি জানতাম করোনা হলে কি কিভাবে কাজ করতে হবে? এর জন্য আলাদা কোনো প্রস্তুতি আমাদের ছিল? আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুরের কারো নাই। যে চীন বলছে যে আমরা পুরো সুস্থ হয়ে গেছি, সেই চীনে আবার ভয়াবহ আকার ধারণ করছে। আমেরিকা মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আপনার কাছে, আমি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম আলাল আপনার কাছে আসতে চাই। মাননীয় মন্ত্রী বলছেন যে কোনো ধরনের ঘাটতি, বড় ধরনের ঘাটতি উনি দেখতে পান না, এবং বলছেন যে এখন আসলে সমালোচনার সময় নয়, এখন আসলে কাজের সময়। না, সমালোচনার অর্থ তো শত্রুতা না। সমালোচনা হচ্ছে ভুল ধরিয়ে দেয়া, এবং সেটা বিরোধী দলের দায়িত্ব। সেই দায়িত্বটাই পালন করা হচ্ছে বিভিন্ন সময়। মন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যেটা করা হয়েছে, যারা প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করছেন টাইম টু টাইম, তারা লকডাউনের কথা কবে বলেছেন আলোচক উপস্থাপক হিসাবে? 1 মাসের বেশি হয়ে গেছে, 1 মেতে তারা বলেছেন এই কথা। আজকে জুন মাসের 19 তারিখ, হচ্ছে না কেন বাস্তবায়িত? বিভিন্ন জায়গায় মিস কোঅর্ডিনেশন, এটা বলা যাবে না? মার্কিন যুক্তরাষ্ট্রে যখন 1 লাখের মতো ছাড়িয়েছে আক্রান্ত, তখন জার্মান চ্যান্সেলর যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে এটা প্রিভেনশনের চেষ্টা করেছেন, সেখানে ছিল মাত্র 5000-এর মতো। আজকে সাউথ কোরিয়া, আজকে ভিয়েতনাম, আজকে তাইওয়ান, নেপাল, তারা প্রশংসা পাচ্ছে না? বলতে পারেন যে ওই দেশের সঙ্গে আমাদের ডেমোগ্রাফিক যে স্ট্রাকচার সেইটা মেলে না। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ডেমোগ্রাফিক স্ট্রাকচার মেলার জন্য যে বিষয়টা, সেই বিষয়টার জন্য একটা কমিটি তো করা যেত যারা সরাসরি কাজ করত, এবং সেখানে বারবারন্ত কথাবার্তা যেগুলো হয়েছে তো হয়েছে, এবং এই যে মৃত্যু এবং এই যে কাজ, সেখানটা আপনি দেখবেন বিএনপির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট, বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাসপাতালগুলোতে যতটা সম্ভব পৌঁছে দেয়া, রাস্তার মোড়ে মোড়ে হাত ধোয়ার ব্যবস্থা
করে দেয়া, তারপরে ধান কাটতে আমাদের ছাত্রদল যুব দলের ছেলেদের নামা, এখন পর্যন্ত তারা মাঠে আছে। বরং এই কাজ করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা গ্রেফতার পর্যন্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত শুধুমাত্র সরকারের প্রদত্ত ত্রাণ চুরি, রিলিফ চুরি, নগদ টাকার মধ্যে চুরি যেগুলো হয়েছে সেই সম্পর্কিত রিপোর্ট করার কারণে 37 জন সাংবাদিকের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে 67টি, এবং তার মধ্যে অনেকে গ্রেফতারও হয়েছেন। তার অর্থ কি সরকার কোনো সমালোচনায় সহ্য করতে পারছে না? এভাবে হলে তো হবে না। আজকের মৃত্যু পর্যন্ত তো শেষ নয়, এরপরে যেটা আসছে, এরপরে সানেম, যেটা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটার কথা আমাদের সরকারের অনেক মন্ত্রীর মুখে প্রায়ই শুনি, তারা বলেছেন যে এখন পর্যন্ত গতকালকে তাদের রিপোর্টে এটা এসেছে 18 তারিখে, তারা বলছে যে এখন পর্যন্ত 1000-এর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 20 লাখ কর্মী বেকার হয়ে গেছে, কথা তারা বলছেন। এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছেন যে যে অবস্থাটা বাংলাদেশে দাঁড়িয়েছে তাতে দ্য রেট অফ পভার্টি মে হ্যাভ ডাবল টু 40.9 সিন্স দ্য বিগিনিং অফ দি প্যান্ডেমিক। অর্থাৎ মহামারী শুরু থেকে এখন পর্যন্ত 40.9% বেকারত্ব বেড়েছে। এগুলো সামনে তো আসছে ভয়াবহ আকারে, প্রবাসীরা ফেরত আসছে, সে ব্যাপারে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে বলাটা তো অপরাধ না। পাশে থাকা মানে তো এইভাবে পাশে থাকা। আলাল ভাই, এটা তো বৈশ্বিক যে ফেনোমেনা বা বৈশ্বিক যে লক্ষণ, সেগুলি আসলে বৈশ্বিক চিত্র। পৃথিবীর সকল দেশেই আসলে যারা প্রবাসী আছেন তার রেমিটেন্স কমে যাচ্ছে, সেখানে বেকারত্ব আছে। তো সেইটার সাথে মানে গঠনমূলক পরামর্শ বা গঠনমূলক সমালোচনা, সেটি তো সরকার প্রত্যাশা করতেই পারে, এবং সেটি আপনারা করতে ব্যর্থ হচ্ছেন বলেই বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, একটাও কি আমি সরকারের ঘাড়ের উপরে হাত দিয়েছি বা সরকারকে কখনো বলেছি? ছোটবেলায় দেখতাম সরকার, ওই যে আমার মামাদের দোকান ছিল বরিশাল শহরে, সেখানে বসে বসে হিসাব কিতাব লিখতো। হিন্দু ভদ্রলোকরাই বেশি থাকতেন, তাদের ঠান্ডা মাথায় হিসাব ঠিক করে লেখার জন্য তাদেরকে সরকার বাবু বলা হতো। কারণ ওই রকম সরকার যদি হয় যা লিখিত এবং বিবৃতি দেয়া, বক্তব্য দেয়া, তাহলে আলাদা কথা। আর যদি দায়বদ্ধতার বিষয় থাকে, জবাবদিহিতার বিষয় থাকে, সেখানে তো জবাবদিহি করতে হবে মন্ত্রীকে। মন্ত্রী সাহেব অসন্তুষ্ট হলে তো হবে না, জবাবদিহি করে বরং প্রমাণ করতে হবে যে আপনাদের কথাগুলোর মধ্যে এই এই ত্রুটি আছে, আমরা এগুলো সংশোধনের চেষ্টা করব। না হলে এটা একটা খামখেয়ালিপনার মতো দেখাবে। আপনি এখন যদি আমি বলি যে রেজাউল করিম সাহেব কিংবা আপনার আরো কিছু মন্ত্রীরা আছে, আমি নাম বলতে চাই, তাদের মুখ থেকে তো কোনো বেফাস কথা আমরা এখন পর্যন্ত শুনিনি, কিন্তু তাদের চেয়ে সিনিয়র অনেকের মুখ থেকে শুনেছি, এখনো নিয়মিত শুনছি। এখন যদি আমাকে বলেন যে না আপনি আয়না নিয়ে ঘুরবেন না, তাহলে আমাকেও বলতে হবে যে হ্যাঁ, অন্ধের কাছে আয়না নিয়ে ঘুরে তো কোনো লাভ নেই। এরকম অন্ধ যারা আছে তাদের ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছে আসতে চাই। সব মিলিয়ে আপনি বলছিলেন যে এখন আসলে সমালোচনার সময় নয়, কিন্তু আমরা দেখেছি যে আপনাদের দলেরই চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন যে হাসপাতালের যে অব্যবস্থাপনা হয়েছে সেটি নিয়ে তিনি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা সংসদে বিরোধী দল হিসেবে আপনাদের যে ভূমিকা, এই সংকটকালীন যে ভূমিকা, সেই ভূমিকা কি জাতীয় পার্টি রাখতে পারছে বলে আপনার মনে হয় কিনা? জাতীয় পার্টি সবসময় তাদের নিজেদের স্টাইলে তারা রাজনীতি করে। আমাদের সংসদ কখনো আমরা কিন্তু বর্জন করি না। আপনারা লক্ষ্য করেছেন যে সংসদ বর্জন করার সংস্কৃতি জাতীয় পার্টি পছন্দ করে না। জাতীয় পার্টিটা নিজস্ব স্টাইলে রাজনীতি করে এবং সেইটাই আমরা করে যাব। সরকার আমরা সমালোচনা করি না, কে বলছে? আমরা তো অবশ্যই চাই যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে বা ডিজি হেলথ আছে, এই ডিজি হেলথ বা এই স্বাস্থ্য অধিদপ্তরকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। তারা সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিছে। তারা খালি ব্যর্থতার পরিচয় দিছে কি, তারা লকডাউন কি, সাধারণ ছুটি কি, কারফিউ কি, কিছু কাউকে বুঝাতে পারে নাই। প্রথম থেকেই যদি তারা সক্রিয় থাকতো, সরকারকে বুঝাইতো যে এই লোকগুলো দেশে আসার সাথে সাথে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখতে হবে, আলাদা করে বিচ্ছিন্ন করে রাখতে হবে। আমরা সাধারণ ছুটি মানে ঈদে কাউকে বাড়ি যাইতে দেওয়া যাবে না। আমাদের লকডাউন মানে একসাথে একটি অঞ্চলে 14 দিন রাখতে হবে। আমরা তো মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবো রাত্রেবেলা, দিনের বেলা পৌঁছে দেবো, কিন্তু রাস্তায় যদি আমি সমস্ত মানুষকে রিলিফ করে ডেকে আনি, সেক্ষেত্রে আরো আমি লোক সরাই দেবো।
এইখানে প্রশ্নটা কি, রোগ হচ্ছে কি কারো কাছে যাওয়া যাচ্ছে না, তার নিঃশ্বাস থেকে, তার কথা থেকে, হাত পা থেকে সরে যাচ্ছে রোগটা। এটা এই ধরনের রোগ এই দেশে আগে কখনো আসে নাই, এই করোনা ভাইরাসের মতন একটি অদৃশ্য রোগ। ফিরোজ ভাই, আমি একটু আপনাকে যোগ করে আপনিই বলবেন, সেটি হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে যে অঘোষিত ছুটি দেয়া হয়েছিল এবং অঘোষিত যে মানে সাধারণ ছুটি দেওয়া হয়েছিল এবং অঘোষিত যে লকডাউন ছিল, সেই সময় আসলে যারা আসতে বাধ্য হয়েছিলেন তারা আসলে রুটি রুজির কারণেই আসলে আসতে বাধ্য হয়েছেন, এবং সেই সময়টাতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো যদি সাধারণ মানুষের রুটি রুজি এবং ক্ষুধার নিবারণের নিশ্চয়তা যদি আরো বেশি করে দিতে পারতো, তাহলে হয়তো আরো কম লোক আসলে বের হতো এবং সেই সাধারণ ছুটি যেই কারণে দেওয়া হয়েছিল, যে লকডাউন, অঘোষিত লকডাউন যেই কারণে দেওয়া হয়েছিল, সেটি আসলে আরো বেশি ফলপ্রসূ হতো। এবং সেই কারণে সেই জায়গাতে আসলে রাজনৈতিক দলগুলোরও আসলে দায় দায়িত্ব আছে, এটি অনেকেই বলছেন। আপনি কি বলবেন? হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় কাজী ফিরোজ রশিদ এমপির যে কানেকশন সেটি আমরা পাচ্ছি না। আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আমি আপনার কাছে আবারও আসছি। আসলে ঘুরে ফিরে যদি স্বাস্থ্য অধিদপ্তরের ব্যর্থতার কথা বলা হয়, যদি বলা হয় যে বিভিন্ন টার্ম আসলে স্বাস্থ্য অধিদপ্তর বোঝাতে ব্যর্থ হয়েছে, কিংবা লকডাউনকে কি সেটা না বলে সাধারণ ছুটি বলা হয়েছে, সব কিছু তো আসলে সরকারের ব্যর্থতা হিসেবেই আসলে পর্যবেসিত হয় নাকি? দেখুন, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। ওই আলাল ভাই একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিছে, রিপোর্টটা শোনার পরে আমি একটু হতবাক হলাম। কারণ বাংলাদেশে সাংবাদিকদের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আছে, এবং এর আবার 2টা করে গ্রুপ আছে, রিপোর্টার্স ইউনিটি আছে, প্রেস ক্লাব আছে। 37 জন সাংবাদিকের বিরুদ্ধে নিউজ হয়েছে, তারা রিলিফ ত্রাণ চুরির খবর প্রকাশ করার কারণে। এই যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা আলাল ভাই দিলেন, এবং সময় টেলিভিশনের দর্শক শ্রোতার সংখ্যা অনেক, এই জাতীয় একটা বিভ্রান্তিকর স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আমার মনে হয় কোনো সাংবাদিক ইউনিয়নও দিতে পারে নাই। এবং কোনো জায়গায় মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে যদি কেউ কারোর বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল মামলা করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু 37 জন সাংবাদিক বা গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, এই তথ্যটা একেবারেই সঠিক না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখাও কিন্তু আমাদের দায়িত্ব। সেজন্যই কিন্তু করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পূর্বেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করে বিভিন্ন উৎপাদন খাতকে সচল রাখা, যারা কর্মহীন হয়ে পড়েছে, চায়ের দোকানদার, হোটেলের কর্মচারী থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদের কিভাবে বাঁচিয়ে রাখা যাবে এই কর্মসূচি নিয়েছে। এটা কিন্তু বিশ্বে এই জাতীয় পরিস্থিতিতে এমন কর্মসূচি প্রাথমিকভাবে অন্য কেউ গ্রহণ করে নাই। এই ক্ষেত্রে রাষ্ট্র অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছে। এখন আপনি বললেন যে ম্যানেজমেন্টের ত্রুটি আছে, আমি এটা অস্বীকার করি না। মাননীয় মন্ত্রী, সেটি হচ্ছে মানে বেসরকারি হাসপাতালে যে নৈরাজ্য চলছে। আমাকে একটু শেষ করতে দেন, ওনাদের সময় দিয়েছেন, আমাকে একটু শেষ করতে দেন। আপনার অন্ধকার ঘরের ভিতরে সাপ কোথায় আছে কেউ জানি না, করোনা ভাইরাস আপনি নিজেও কি জানেন কোথায়? এই দেশের বিএনপি সভাপতি জানে, আওয়ামী লীগের সেক্রেটারি জানে, জাতীয় পার্টির সভাপতি জানে করোনা ভাইরাসটা কোথায় আছে কেউ জানি। যখন যে সমস্যা হচ্ছে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে উপদেশ দিচ্ছে আমরা সেটা করার চেষ্টা করতেছি। আমাদের আঙ্গিকেই বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের যারা এক্সপার্ট লোক, তাদের নিয়ে কাজ করা হচ্ছে। খাওয়া ঘুম হারাম করে মাননীয় প্রধানমন্ত্রী তার টিম নিয়ে কাজ করছেন, তার দল কাজ করছে। দলমত নির্বিশেষে সকলকে ত্রাণ দেওয়ার জন্য বলছেন। প্রাইম মিনিস্টার বারবার বলছেন যে কোনো দলীয় দৃষ্টিকোণ না, সকলকে ত্রাণ পৌঁছাতে হবে, সকলের কাছে পৌঁছাতে হবে। অ্যাজ এ হোল রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করে যেটা করা সম্ভব সেটা আমরা করছি, কিন্তু আমাদের এই বিষয় তো অভিজ্ঞতা ছিল না। নতুন একটা সমস্যা, বৈশ্বিক সমস্যা, এটা মোকাবেলা করতে গিয়ে আমরা যেখানেই ধাক্কা খাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা শিখছি। যেখানে সমন্বয়ের অভাব সেখানে কিন্তু আমরা অ্যাড্রেস করছি। ত্রুটি নাই এ কথা আমরা বলবো না, কিন্তু সদিচ্ছারও কিন্তু ঘাটতি নাই, আমরা প্রাণপণ চেষ্টাও করছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি অ্যাড্রেসে কিন্তু বলতেছেন যে বড় বড় অস্ত্র যাদের হাতে আছে, হাজার হাজার কোটি টাকা আছে, তাদের হাতেও কিন্তু পৃথিবী নিরাপদ না। সকলে আল্লাহর রহমত কামনা করেন। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে আসতে চাই। মাননীয় মন্ত্রী বললেন যে সরকারের আসলে সদিচ্ছার কোনো অভাব নেই, ওনারা সব ধরনের চেষ্টাই আসলে করছেন। তো সেই ক্ষেত্রে আসলে সব ধরনের সমালোচনাকে উনি বলছেন যে অমূলক। বুঝেছি না, ঠিক আছে,
আমার 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 সময় খুব কম, আমি বুঝেছি। আমি সেই অনুযায়ী কম বলার চেষ্টা করব। যেটা রেজা ভাই বলেছেন, আমার এই তথ্য যদি ভুল হয়ে থাকে আপনি করবেন না, আপনি আমাকে অনেক ভালো জানেন। কাউকে বলেন আমার নামে সাইবার অ্যাক্টের একটা মামলা করে দিতে, আমি প্রমাণ নিয়ে কোর্টে দেখাবো। এখন শুধু আপনার তো অনেক মামলা আছে, নতুন মামলা দরকার। না, 18/6/2020-এ হ্যাঁ, আপনার মামলা অনেক আছে, আর আপনার মামলা দেওয়া হবে না। 18/6/2020-এ কোভিড-19 বাংলাদেশ ডিজাস্টার উইদিন এ ডিজাস্টার, এশিয়ান টাইমস এই পত্রিকাটায় যান, সেখানে ভাই এশিয়ান টাইমসে দেখায় না, বাংলাদেশ এই অনেক ভালো তথ্যটা পত্রিকা পাবেন। আছে। ওই এই- বিদেশি এই- নাম একটা হইলেই যে ভালো পত্রিকা হয়ে যাবে? বাংলাদেশে পিটাইয়া পিটাইয়া প্রবীরের মতো হাতে বান্ধে নিয়ে আসবেন, কাজলের মতো গুম করে ফেলবেন, আরেকজনের মতো মেরে ফেলবেন, বাকিরা বিদেশ চলে যাবে। এটা তো না, হচ্ছে, আবার আমাদের অনেকে ঢাকাতে কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বলে যে আমি গুম হয়ে গেছি, সালাউদ্দিন, এরকম আছে। অনেকে বলে না। আমি আমি কিন্তু কথা বলি নাই রেজা ভাই, আপনাদের কারো কথা ভাই, বলার হারিস সময় চৌধুরী, হারিস চৌধুরী কোথায় শেষ ভাই? সময়- হারিস না চৌধুরী না কোথায়? শেষ সময় প্লিজ প্লিজ ভাই, শেষ সময় অ্যাঙ্কর জি জি প্লিজ জি, আপনি স্পিকার জি, আমাকে আলাল ফ্লোর ভাই আপনি শেষ করেন, রেজা ভাই আমাদের ফ্লোর খুব সময় নেই, আলাল ভাই শেষ করেন। আমি বলি, জি ত্রুটি নাই যদি রেজা ভাই সব কথা আমি সত্য ধরে নেই। স্বাস্থ্য তো কোনো করুণার বিষয় না। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, এটা তো আমার সাংবিধানিক অধিকার। তো Right. সেই ক্ষেত্রে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তনের জন্য যদি 1200 কোটি টাকা খরচ করা যায়, স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য যদি 3000 কোটি, ওই রোবট সুফিয়ার জন্য যদি 12 কোটি, শেয়ার মার্কেট থেকে 1 কোটি পাচার হয়েছে, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্ট অনুযায়ী প্রায় 9 লক্ষ কোটি টাকা। অথচ এই উপজেলা আলাল পর্যায়ে ভাই আর 30 সেকেন্ড প্রত্যেকটিতে সময় আছে, শেষ করতে হবে। 5টি করে বেড, জেলা পর্যায়ে প্রত্যেকটি হাসপাতালে 10টি করে আইসিইউ বেড দিতে মোট টাকা লাগতো মাত্র 3000 কোটি টাকা। অথচ লক্ষ লক্ষ কোটি টাকা অপচয় করা হয়েছে পাচার করে এবং রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়ন করার জন্য। তা আমার সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে না? 2009 থেকে তো আওয়ামী লীগ। আর কেউ আছে আশেপাশে? কোথাও আছে? কাউকে থাকতে দেয়া হচ্ছে? সেই জন্যই বলছি যে আমার সাংবিধানিক অধিকারকে হঠাৎ করে এলো স্বাস্থ্য খাতে বরাদ্দ এত কম কেন হবে? পাকিস্তানের চেয়েও আমাদের কম, নেপালের চেয়েও কম, শ্রীলঙ্কার চেয়েও কম, ভারতের চেয়েও কম। সব জায়গায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিম্নতম বাজেট হচ্ছে স্বাস্থ্য খাতে এদের। বলতে পারেন যে আপনারা কি করেছেন? আমরা যদি ত্রুটি করে থাকি, পরপর 3 টার্ম ক্ষমতায় থাকার সৌভাগ্য তো একমাত্র আওয়ামী লীগের। তারা এখনো ত্রুটিগুলো ঠিক করলো না। দল হিসাবেও তো তারা বড়, জি তারা দাবিও করে বড় বড়। জি, আলাল ভাই আপনাকে সবকিছু- ধন্যবাদ। নিশ্চয়ই হচ্ছে এর যে- পাল্টা বক্তব্য নিশ্চয়ই অ্যাডভোকেট সমর রেজাউল করিম কিছু বলতেন হয়তো, কিন্তু আমাদের হাতে সময় নেই। অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।